বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি ধোবাউড়া আদর্শ কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা অর্থনীতি বিষয়কে তোমাদের পাঠ্য বিষয় হিসাবে নিয়েছ, তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে জাস্ট আমরা পরিচিত হয়েছিলাম। আজকে আমরা সিলেবাস অনুযায়ী পড়ালেখা শুরু করতে চাই ইনশাল্লাহ। কোভিড-19 কারণে আজ আমরা সবাই বিচ্ছিন্ন। দূরত্বের দিক থেকে বিচ্ছিন্ন হলেও মনের দিক থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন নই। আমরা তোমাদেরকে মন থেকে বরণ করে নিয়েছি। এই কোভিড-19 প্রভাবে তোমরা যেন অসুস্থ হয়ে না পড়ো, সেজন্যই আমরা তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা বাড়িতে ভালোভাবে দিন কাটাচ্ছ। তবে এখন কিছুটা লেখাপড়া শুরু করা উচিত, হোক না সেটা অনলাইনে। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিচ্ছি, যদিও গত ক্লাসে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়েছিলাম, তো মনে একটু কষ্ট রয়ে গেল। আমার পরিচয় তোমাদেরকে দিতে পেরেছি, কিন্তু তোমাদের পরিচয় কিন্তু আমি এখনো নিতে পারিনি। সরাসরি যখন ক্লাস নিতে পারবো তোমাদের সাথে, তখনই তোমাদের সাথে আমার সরাসরি পরিচয় হবে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ। পাঠ পরিচিতি। আজকে আমরা আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, বেসিক ইকোনমিক প্রবলেমস এন্ড ইটস সলিউশন। এটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অর্থাৎ উদ্বোধনী ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম সেটাও কিন্তু প্রথম অধ্যায়েরই অংশ। আমি তোমাদেরকে দুটো বইয়ের কথা বলেছিলাম, আশা করি বইগুলো কিনেছো। তোমরা শুরু থেকেই লেখাপড়া শুরু করে দাও। এখন থেকে পড়ালেখা শুরু করতে না পারলে কিন্তু পিছিয়ে পড়বে। তোমাদেরকে এখানে আরেকটু বলে রাখি, আমাদের দুইটি পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রে 10টি অধ্যায়। 10টি অধ্যায়ে প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তোমরা ইতিপূর্বে যেভাবে লেখাপড়া করে এসেছ, অর্থাৎ সৃজনশীল পদ্ধতিতে, এখানেও সেই সৃজনশীল পদ্ধতি প্রযোজ্য তোমাদের জন্য। এই পদ্ধতির সাথে তোমরা আগে থেকেই পরিচিত। তবুও এখানে একটু সিলেবাসে অর্থাৎ প্রশ্নের ধরন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রত্যেক পত্রে 100 নাম্বার, 30 হচ্ছে এমসিকিউ আর 70 হচ্ছে সৃজনশীল। এমসিকিউ 30টি প্রশ্ন থাকে,
সেখানে 30 নম্বর। আর সৃজনশীলে মোট প্রশ্ন থাকে 11টি, উত্তর করতে হয় 7টি, প্রতিটি প্রশ্নের মান 10। এই হলো তোমাদের প্রশ্নের ধারা। তোমরা যেহেতু পূর্বেও সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করে এসেছো, সেহেতু প্রশ্নের ধরন তোমাদের জানা আছে। কিরকম থাকে প্রশ্নগুলো? সৃজনশীল প্রশ্নগুলো থাকে, প্রথমে একটা উদ্দীপক দেয়া থাকে, উদ্দীপকের নিচে 4টি প্রশ্ন থাকে। তোমাদের কি মনে আছে প্রশ্নগুলো কি? ক, খ, গ, ঘ। ক নাম্বার প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, খ নাম্বার প্রশ্ন হচ্ছে অনুধাবন, গ নাম্বার হচ্ছে প্রয়োগ, আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। ক নাম্বারে 1, খ নাম্বারে 2, গ নাম্বারে 3 এবং ঘ নাম্বারে 4 নম্বর মার্কস থাকে। এই মোট হলো 10 নাম্বার। এখানে আরেকটু বলে রাখি যে প্রত্যেকটি প্রশ্নে একটি উদ্দীপক থাকে। উদ্দীপক কি তোমরা নিশ্চয়ই জানো। উদ্দীপক হচ্ছে একটি নতুন অবস্থা বা নতুন পরিবেশ, একটা নতুন অবস্থায় একজন ছাত্র ছাত্রীর সামনে তুলে ধরা হয়। সে তার পাঠ্যপুস্তকে কি পড়েছে তার সাথে সঙ্গতি রেখে সে নতুন পরিস্থিতিতে সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারে কিনা তাই যাচাই করা হয়। উদ্দীপকের সাথে ক এবং খ দুইটা প্রশ্নের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু গ এবং ঘ এই দুটা প্রশ্ন উদ্দীপকের আলোকেই করা হয় এবং তার ভিত্তিতেই উত্তরও করতে হয়। যাই হোক, সৃজনশীল পদ্ধতি সম্পর্কে তোমাদের আমি একটি স্পেশাল ক্লাস নিব, সেখানে আরো বিস্তারিত জানতে পারবে আশা করি। এই ছিল আমাদের পাঠ পরিচিতি। আমাদের আজকের পাঠ মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমাদের অধ্যায়টার শিরোনাম ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তো আজকে আমরা আলোচনা করব শুধু মৌলিক অর্থনৈতিক সমস্যা, বেসিক ইকোনমিক প্রবলেমস। আজকের পাঠ শেষে তোমরা নিচের বিষয়গুলোর ধারণা ব্যাখ্যা করতে পারবে। কি কি বিষয়গুলো? অভাব, অসীম অভাব, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সম্পদ, এগুলো অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতি পড়তে হলে এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। এজন্য প্রথমে আমরা এগুলো জেনে নিব। আরেকটা শিক্ষণফল হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার ধারণা ব্যাখ্যা করতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম তা একটু পুনরালোচনা করে নেই। তোমাদের মনে আছে যদিও, তবুও একটু স্মরণ করে নেই আমরা। অর্থনীতির উৎপত্তি কোথা থেকে শুরু হয়েছিল? গ্রীসে সর্বপ্রথম অর্থনীতির চর্চা শুরু হয়। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স, যা গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। ঐকোনমিয়া শব্দটির অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। গ্রিক দার্শনিক এরিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য পরিচালনা বিজ্ঞান, সায়েন্স অব দ্য হাউস হোল্ড ম্যানেজমেন্ট হিসাবে অভিহিত করেছে। সুতরাং আমরা বলতে পারি উৎপত্তিগত দিক থেকে অর্থনীতি হচ্ছে গার্হস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান, যেখানে পরিবারের বিভিন্ন মৌলিক সমস্যা এবং এসব সমস্যা সমাধানের প্রক্রিয়া বিদ্যমান। অর্থনীতির জনক কে? গত ক্লাসে বলেছিলাম অর্থনীতির জনক প্রখ্যাত ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। কেন তাকে অর্থনীতির জনক বলা হয়? যে তিনি 1776 সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস
এই গ্রন্থে অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে অভিহিত করেন। এর আগে অর্থনীতি স্বতন্ত্র ছিল না। কি বলেছিলাম গত ক্লাসে? দর্শন শাস্ত্র অনেক সময় রাজনৈতিক বিজ্ঞানের অংশ হিসাবে আলোচনা করা হতো, কিন্তু 1776 সালে অ্যাডাম স্মিথ এটাকে একটা স্বতন্ত্র বিষয় হিসেবে অভিহিত করেন। এজন্য তাকে অর্থনীতির জনক বলা হয়। আজকে আর বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু গত ক্লাসে আলোচনা হয়েছে এগুলো। তোমাদের শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবার রিপিট করছি। অর্থনীতির সংজ্ঞা আমরা 3টি সংজ্ঞা পড়েছিলাম, মনে আছে? ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের সংজ্ঞা, নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের সংজ্ঞা এবং মডার্ন অর্থনীতিবিদ, আধুনিক অর্থনীতিবিদদের সংজ্ঞা আমরা আলোচনা করেছিলাম। আমরা 3টা শ্রেণীর কথা বললাম। কি 3টা শ্রেণী? অর্থনৈতিক চিন্তাধারাকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। এটা হচ্ছে ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল আর মডার্ন বা আধুনিক। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের প্রধান অ্যাডাম স্মিথ, তিনি সংজ্ঞা দিছিলেন অর্থনীতির কি, যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছে। তাদের মতে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বলছেন যেটা কল্যাণের বিজ্ঞান। তাহলে কি বলছেন তিনি? অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে অধ্যাপক এল রবিন্স যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এই সংজ্ঞাটাই সবচেয়ে অধিক গ্রহণযোগ্য। এখানে কি? এখানে এল রবিন্স অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে। তাহলে 3 শ্রেণীর অর্থনীতিবিদ 3 ধরনের কথা বলেছেন। কি? ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন সম্পদের বিজ্ঞান, নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলছেন কল্যাণের বিজ্ঞান এবং আধুনিক অর্থনীতিবিদরা বলছেন অপ্রাচুর্যের বিজ্ঞান। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এমসিকিউ এ এগুলো আসে। আর অর্থনীতিবিদ এল রবিন্সের সংজ্ঞা তো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখন এই সংজ্ঞাগুলোর আলোকে যদি তোমাকে বলা হয় যে তুমি একটা অর্থনীতি কাকে বলে, বলতে পারবে? তুমি নিজের ভাষায় বলবে। যেমন অর্থনীতি সংজ্ঞা সে এইভাবে বলতে পারো যে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে। এভাবে বলতে পারো। পূর্ব পাঠের আলোচনা আমরা শেষ করলাম, এটুকু আমরা আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা আলোচনা শুরু করি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। একটা প্রথমেই হচ্ছে অভাব, ওয়ান্টস। অভাব কি? মানুষের অভাব তো অসীম, তো এই অভাব জিনিসটা কি? যে মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এ ধরনের দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে। অর্থাৎ যে সমস্ত দ্রব্য সেবা মানুষের প্রয়োজন মেটাতে পারে সেগুলো পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে। তো এখানে একটা শর্ত আছে, মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে। এখন যদি সেটা ক্রয় করার মতো ক্ষমতা না থাকে তাহলে তো সেটাকে অভাব বলা যাবে না। কারণ অভাব অসীম, অভাব অসীম এটা তো আমরা মেনে নিয়েছি। কিরকম? যে জন্মের পর থেকেই মানুষ সীমাহীন অভাবের সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটি অভাব দেখা দেয়। মানুষের প্রয়োজনীয় দ্রব্য ও সেবার অভাব পূরণ হলে আরামদায়ক দ্রব্য ও সেবার অভাব অনুভূত হয়। সেটি পূরণ হবার সাথে সাথে বিলাস জাতীয় দ্রব্য বা সেবার অভাবের মুখোমুখি হতে হয়। এভাবে মানুষের নিরন্তর চাওয়া বা অভাবের শেষ নেই। যেমন কোনো মানুষ যখন ভাড়া বাসায় থাকে, পরবর্তী আরাম আয়েশ বা স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাসায় থাকার আকাঙ্ক্ষা অনুভব করে।
সেটি পূরণ হলে মানুষের মনে উন্নত মানের গাড়ি, মূল্যবান অলংকার, উন্নত সেবা ইত্যাদির অভাব সৃষ্টি হয়। তার মানে কি, মানুষ প্রথমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব অনুভব করে, এটা পূরণ হলে আরামদায়ক দ্রব্যের অভাব অনুভব করে, এটা পূরণ হলে বিলাস জাতীয় দ্রব্যের অভাব অনুভব করে। তার মানে মানুষের অভাব এভাবে চলতেই থাকে, অভাবের কোনো শেষ নেই। এই জন্যই বলা হয় অভাব অসীম, অভাবের কোনো শেষ নেই, এই জন্য অভাব অসীম। তাহলে আমরা কি পেলাম? প্রথমে জানলাম কি অভাব কি, এরপরে জানলাম অসীম অভাব কি, আনলিমিটেড ওয়ান্টস। দুষ্প্রাপ্যতা, স্কারসিটি। দুষ্প্রাপ্যতা কি? যে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। অভাবের তুলনায় যে সম্পদ স্বল্প, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। কি বলছে এখানে দেখো, মানুষের জীবনে অভাব সীমাহীন হলেও অভাব পূরণের সম্পদ সীমিত। অভাবের তুলনায় সম্পদের এই স্বল্পতা বা অপর্যাপ্ততাকে দুষ্প্রাপ্যতা বলে। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই দুষ্প্রাপ্যতা বলে। এবারে দেখি নির্বাচন, চয়েস। নির্বাচন বলতে এখানে কিন্তু তোমরা এই যে উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, এইগুলো নির্বাচন বুঝো না। আবার এখানে অর্থনীতি নির্বাচন অন্য নির্বাচন। কি নির্বাচন? যে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। তোমরা একটা কথা জেনে রাখবে, আমরা এই অধ্যায়ের অসীম অভাব, সম্পদ সীমিত, এই দুইটা শব্দ নিয়েই কিন্তু আমাদের আলোচনা বেশি। এই দুইটা সবসময় মাথায় রাখবে। তাহলে নির্বাচনটা কি? যে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা তার সব অভাব পূরণ করা সম্ভব হয় না। এরপরে আবার এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহার আছে। এই জন্য অভাবগুলোর মধ্যে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণের চেষ্টা করে। এইভাবে তাকে অভাবগুলোর মধ্যে বাছাই করতে হয় যে কোনটা রেখে কোনটা পূরণ করবে। এই বাছাই করা কি বলা হয়? নির্বাচন। এসব আমরা দেখে নিই কি লেখা আছে। যেহেতু অর্থনীতিতে সম্পদ সীমিত, অর্থাৎ মানুষের অভাব পূরণের উপকরণ অসীম নয়, সেহেতু মানুষ তার চাওয়ার পুরোটাই পায় না। তখনই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়। সাধারণত নির্বাচন বলতে বাছাই করাকে বোঝায়। মানুষের অভাব পূরণে সম্পদের দুষ্প্রাপ্যতা থাকায় বিভিন্ন অভাবের মধ্য থেকে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করে মানুষ তা পূরণের চেষ্টা করে। অর্থনীতিতে ইহাকেই নির্বাচন বলে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি যে নির্বাচন জিনিসটা কি। যে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা তার সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। এই জন্য গুরুত্বপূর্ণ অভাবগুলোকে আগে পূরণের চেষ্টা করে এবং কম গুরুত্বপূর্ণ অভাবগুলি পরে পূরণের চেষ্টা করে। এভাবে সে অভাবগুলোর মধ্যে বাছাই করে। এই বাছাইকেই বলা হয় নির্বাচন। সম্পদ, ওয়েলথ অর রিসোর্স। ইংরেজি ওয়েলথ হতে পারে, রিসোর্স হতে পারে। সম্পদ কাকে বলে? যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগিতা আছে, দুষ্প্রাপ্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় মূল্য রয়েছে, সেগুলোকে সম্পদ বলে। এখানে খেয়াল করো, বস্তুগত ও অবস্তুগত দ্রব্য। দ্রব্যকে দুই রকম, একটা বস্তুগত আর একটা অবস্তুগত। বস্তুগত গুণগুলো যেগুলো ধরা ছোঁয়া যায়, যেমন বই, পুস্তক, কলম, চেয়ার, টেবিল, আসবাবপত্র যা আছে সবই বস্তুগত। আর অবস্তুগত যেগুলো ধরা ছোঁয়া যায় না, সেবামূলক। অবস্তুগতকে আমরা সেবামূলক বলে থাকি। যেমন চিকিৎসকের চিকিৎসা, নার্সের সেবা, তোমরা সেলুনে চুল কাটা, ওই চুল কাটা, এগুলো কি? এগুলো হচ্ছে সেবামূলক কাজ। এগুলো হচ্ছে অবস্তুগত। তাহলে যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগিতা, হস্তান্তরযোগ্যতা, দুষ্প্রাপ্যতা, বাহ্যিকতা ও বিনিময় মূল্য রয়েছে, সেগুলোকে সম্পদ বলে।
গুরুত্বপূর্ণ শব্দগুলো এই আমরা মোটামুটি জানলাম। মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? ওই যে বলেছিলাম যে দুইটা শব্দই এখানে মূল কথা। কি কি? অসীম অভাব এবং সম্পদ সীমিত। এল রবিন্সের সংজ্ঞাটা মনে আছে তোমাদের? এল রবিন্স কি বলছেন? মানুষের অভাব অসীম এবং সীমিত সম্পদ সীমিত, এবং এই সীমিত সম্পদ আবার বিকল্প ব্যবহারযোগ্য। এজন্য তিনি বলছেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত উপকরণের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? যে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। আবার খেয়াল করো যে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোই মৌলিক অর্থনৈতিক সমস্যা। কি লেখা আছে? যে মানুষের অভাব অসীম ও সম্পদ সীমিত, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। এখন সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে মানুষ মূলত দুইটি সমস্যার সম্মুখীন হয়। এক হচ্ছে স্বল্পতার সমস্যা বা দুষ্প্রাপ্যতার সমস্যা, অপরটি হচ্ছে নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। তোমরা ইতিপূর্বে কিন্তু আমরা পড়ে এসেছি দুষ্প্রাপ্যতা কি, নির্বাচন কি। তাহলে এগুলো তো আসলে সমস্যা। কিরকম? যে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। অসীম অভাবের মতো সম্পদও যদি অসীম অভাবের মতো সম্পদও যদি অসীম হতো তাহলে মানুষের কোনো সমস্যাই থাকতো না। আর মানুষের সমস্যা যদি না থাকতো তাহলে অর্থনীতি আমাদের আজকে পড়ার দরকার ছিল না, অর্থনীতিরও জন্ম হতো না। কাজেই অভাবের তুলনায় যে সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা, এটাই হচ্ছে একটা সমস্যা। তাহলে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে মানুষ যে সমস্যার সঙ্গে, তার একটা হচ্ছে স্বল্পতার সমস্যা, আরেকটা হচ্ছে নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। সেটা কিরকম? যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা সে সকল অভাব একসাথে পূরণ করতে পারে না। এজন্য অভাবগুলোর গুরুত্ব অনুযায়ী বেশি গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণ করে, কম গুরুত্বপূর্ণ পরে পূরণ করে, এই যে বাছাই করতে হয়, এই বাছাই করাকে বলা হয় নির্বাচন সমস্যা। অর্থনীতিবিদগণ অর্থনীতির যেসব সংজ্ঞা প্রদান করেছেন, আমরা ইতিপূর্বে 3 ধরনের সংজ্ঞা পড়েছি, সেগুলো বিশ্লেষণ করলে কতগুলো মৌলিক সমস্যার সন্ধান পাওয়া যায়। অধ্যাপক P.A. স্যামুয়েলসন, উনি একজন আধুনিক অর্থনীতিবিদ এবং অনেকে ওনাকে আধুনিক অর্থনীতির জনক বলে থাকে। তোমরা মনে রেখো যে অধ্যাপক P.A. স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা হলো 3টি। কি কি? কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে এটা একটা সমস্যা। কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, এটা আরেকটা সমস্যা। এবং কার জন্য উৎপাদন করা হবে, ফর হুম টু প্রডিউস। কে বলেছেন এই 3টে সমস্যার কথা? P.A. স্যামুয়েলসন। তিনি বলছেন প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা হচ্ছে 3টি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। চলো একটু ব্যাখ্যা করি। প্রথম সমস্যা হচ্ছে কি উৎপাদন করা হবে। এটা সমস্যা কেন? কারণ মানুষের ওই এক কথা, মানুষের অভাব অসীম কিন্তু অপরের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা সকল দ্রব্য উৎপাদন করা সম্ভব না। এজন্য প্রথমে সিদ্ধান্ত নিতে হয় কি উৎপাদন করবে। কি উৎপাদন করার পরে আবার সিদ্ধান্ত নিতে হয় কতটুকু উৎপাদন করবে, কারণ সম্পদ তো সীমিত, যত খুশি তত উৎপাদন করা যাবে না। এই জন্য এইটা হলো প্রথম সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে যে এই সীমিত সম্পদ দ্বারা কি উৎপাদন করবে তা নির্ধারণ করা।
এরপরে প্রশ্ন হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এখন অর্থনৈতিক সমাজে সাধারণত দুইভাবে উৎপাদন করা হয়, একটা হচ্ছে পুঁজি নির্ভর, আর হচ্ছে মূলধন শ্রম নিবিড়। উৎপাদন কৌশল দুই রকম, একটা হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল আর একটা শ্রম নিবিড় উৎপাদন কৌশল। যে উৎপাদন ব্যবস্থায় শ্রমের চেয়ে মূলধন বেশি লাগে তাকে মূলধন নিবিড় উৎপাদন কৌশল বলে, আর যে উৎপাদন ব্যবস্থায় মূলধনের চেয়ে শ্রম বেশি লাগে তাকে শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলে। এখন তোমরাই তাহলে বলো তো যে কারা শ্রম নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে আর কারা পুঁজি নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে? নিশ্চয়ই বলতে পারবে। কারণ যে সমস্ত দেশে শ্রম সহজলভ্য তারা শ্রম নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে, আর যেসব দেশে মূলধন সহজলভ্য সেসব দেশ পুঁজি নির্ভর উৎপাদন কৌশল অবলম্বন করবে। তাহলে কিভাবে উৎপাদন করবে? যে কোনো দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবে তার অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে। অর্থাৎ অর্থনীতিতে কোনটা পর্যাপ্ত, শ্রম পর্যাপ্ত না মূলধন পর্যাপ্ত, এগুলো ব্যাখ্যা আমরা আবার রেখাচিত্রের সাহায্যে করতে পারি। যেহেতু রেখাচিত্র তোমাদেরকে এখনো শিখাইনি, উৎপাদন সম্ভাবনা রেখা আগামী ক্লাসে আমরা পড়বো, এরপরে তোমাদেরকে আবার এগুলো একটু ব্যাখ্যা করে দিব। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে এগুলো ব্যাখ্যা করা যায়। তাহলে কি স্যামুয়েলসন কি বলেছিলেন? এক নম্বর সমস্যা কি উৎপাদন করা হবে। দুই নম্বর সমস্যা কিভাবে উৎপাদন করা হবে। এখন কার জন্য উৎপাদন করা হবে? এখন সীমিত সম্পদ দ্বারা দ্রব্য উৎপাদন করলো, কতটুকু করলো সব নির্ধারণ হলো, কি পদ্ধতি করলো তাও হলো। এখন এই পণ্যগুলো কারা ভোগ করবে? কারণ ভোগের মাধ্যমেই কিন্তু অভাবের পরিতৃপ্তি হয়, ভোগের মাধ্যমেই মানুষের অভাব মোচন হয়। তাহলে কারা এই উৎপাদিত দ্রব্য ভোগ করবে তা নির্ধারণ করাও একটি অর্থনৈতিক সমস্যা। এই সমস্যাগুলোর কথা বলেছেন কে? পি.এ. স্যামুয়েলসন। তাহলে আমরা কি পেলাম? মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? এখন যদি পরীক্ষায় আসে মৌলিক অর্থনৈতিক সমস্যার ধারণা ব্যাখ্যা করো, তখন তোমরা এভাবে বলবে যে মানুষের অভাব অসীম এবং সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সাহায্যে অসীম পূরণ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। সীমিত সম্পদের সাহায্যে অসীম পূরণ করতে গিয়ে মানুষ মূলত দুটি সমস্যার সম্মুখীন হয়। এক, স্বল্পতার সমস্যা বা দুষ্প্রাপ্যতার সমস্যা। দুই, নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। যে মানুষের অভাব অসীম, অভাব পূরণের সম্পদ সীমিত। অসীম অভাবের মতো সম্পদও যদি অসীম হতো তাহলে কোনো সমস্যায় থাকতো না, আমাদের অর্থনীতিরও জন্ম হতো না। কাজেই সম্পদের তুলনায়, অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতার সমস্যা। নির্বাচন সমস্যা, নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা কি? মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দ্বারা তার পক্ষে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। এই জন্য গুরুত্ব অনুযায়ী অভাবগুলোর মধ্যে বাছাই করতে হয়। এই বাছাই করা কি বলা হয়? নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। অর্থনীতিবিদ পি.এ. স্যামুয়েলসন এর মতে যে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটি: কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। এক কথায় আমরা বলে থাকি যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই অর্থশাস্ত্রের প্রধান সমস্যা। কি বললাম? যে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই অর্থশাস্ত্রের প্রধান সমস্যা। আজকে আমরা যে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তোমরা বুঝতে পেরেছো কিনা তার জন্যই একটু মূল্যায়ন করি। চলো মূল্যায়ন করে নিই তোমাদের একটু। অর্থনীতির জনক কে? কেন তাকে অর্থনীতির জনক বলা হয়? সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের মনে আছে অর্থনৈতিক জনক প্রখ্যাত ইংরেজ পণ্ডিত অ্যাডাম স্মিথ। কেন তাকে অর্থনীতির জনক বলা হয়? তিনি 1776 সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনসে অর্থনীতিকে সর্বপ্রথম স্বতন্ত্র বিষয় হিসাবে অভিহিত করে। এজন্য তাকে অর্থনীতির জনক বলা হয়। অর্থনীতির অধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে দিয়েছেন? আধুনিক অর্থনীতিবিদ লায়নেল রবিন্স। সংজ্ঞাটি বলো। সংজ্ঞাটি কি দিয়েছিলেন? যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এটাই কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। অর্থনীতিতে অভাব কাকে বলে? মনে আছে কি? যে মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বস্তুগত বা অবস্তুগত দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা যদি ক্রয় ক্ষমতা বা ক্রয়যোগ্যতার মধ্যে থাকে তাহলে তাকে অভাব বলা হয়। দুষ্প্রাপ্যতা কি? মানুষের অভাব অসীম, সে তুলনায় সম্পদ সীমিত। অসীম অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। নির্বাচন বলতে কি বোঝায়? অর্থনীতিতে নির্বাচন বলতে কি বোঝায়? যে মানুষের অভাব অসীম কিন্তু অভাবপূরণের সম্পদ সীমিত। সীমিত সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করতে পারে না। এজন্য অভাবগুলোর মধ্যে গুরুত্ব অনুযায়ী বাছাই করাকে বলা হয় নির্বাচন। সম্পদ কাকে বলে? যে সমস্ত বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের কি বলছিলাম উপযোগিতা আছে, দুষ্প্রাপ্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় মূল্য আছে, তাদেরকে সম্পদ বলা হয়। এখানে মনে ভালো করে 5টা পয়েন্ট বলছি, 5টা বৈশিষ্ট্য বলছি। কি কি? সম্পদ হচ্ছে তার উপযোগিতা থাকবে, দুষ্প্রাপ্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা আর হচ্ছে বিনিময় মূল্য। এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে তাকে অর্থনীতিতে সম্পদ বলা হয়। মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বুঝো? একটু বলবে বিস্তারিত। যে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে মানুষ মূলত 2টি সমস্যার সম্মুখীন হয়। 1 স্বল্পতার সমস্যা বা দুষ্প্রাপ্যতার সমস্যা, 2 নির্বাচন সমস্যা বা বাছাই সমস্যা। এই 2টি সমস্যা থেকে আরো 3টি সমস্যার উদ্ভব হয়। কি কি? কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কাদের জন্য উৎপাদন করা হবে। এই 3টি সমস্যাকে অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন প্রত্যেক অর্থনৈতিক সমাজের কেন্দ্রীয় সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বুঝো? সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের ক্লাস কেমন লেগেছে? বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টসে জানাবে। তোমরা যদি কমেন্টস না করো তাহলে বুঝবো কিভাবে যে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না? বুঝলেও কমেন্টস করবে, না বুঝলেও কমেন্টস করবে। না বুঝলে আমি আবার তোমাদের রিপিট করব, বোঝানোর চেষ্টা করব। যাই হোক, তোমাদের একটু বাড়ির কাজ দেই। বাড়ির কাজ কঠিন কিছু না। তোমরা একটা বাড়ির কাজের খাতা তৈরি করবে। এখন যেহেতু সরাসরি ক্লাস নিতে পারছি না, তোমরা বাড়িতে বসে বাড়ির কাজের খাতায় বাড়ির কাজগুলো করে রাখবে। যখন কলেজ খোলা হবে, তোমাদেরকে সরাসরি ক্লাস নিব, তখন আমাকে এই বাড়ির কাজের খাতা দেখাতে হবে।
কি বাড়ির কাজগুলো করবে? মূল্যায়নে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি সেগুলোর উত্তর ভালো করে শিখে বাড়ির কাজ খাতায় লিখবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। তাহলে আজ আর নয়, সবাই ভালো থাকো। এই কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে তোমরা বাড়িতেই অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, সবাইকে সচেতন করবে, নিজেও সচেতন থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।